থাকে না আমরা ধাপ করে হয়তো স্টার বলে দিচ্ছি, স্টার অনেক বড় শব্দ, আমার মনে হয় আমিও এখন স্টার হইনি। আর মেগা স্টার তো অনেক বড় শব্দ, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে আমি হলফ করে বলতে পারি একজনই এখন আছেন, সাকিব খান। এই ইলেকশন ছাড়া এফডিসি নিয়ে আর কি আলোচনা হইতো আমাকে বলেন, তাই না? এফডিসিতে গেলে শুটিং হতো টিভিসি রিয়েলিটি শো। আমার মার হাতে আমি প্রচুর মার খেয়েছি, আর প্রচুর মানে প্রচুর, এখনো মার খাই, ধাপ ধুপ ঠাস ঠুস ঠুস। শাবনূর ইন্ডাস্ট্রিতে একজনই, ওইটা তো এখন আমি কোনো সম্পর্কে নাই, সো এখন বলতে পারবো না যে সম্পর্ক কেমন। সম্পর্ক ভালো, কখনো খারাপ, যখন থাকে তখন খুব ভালো মনে হয়, যখন সম্পর্ক ভেঙে যায় তখন খারাপ মনে হয়। তো যখন আমি খাচ্ছিলাম আমি বলে না এমনে মাখাও, এমনে খাও। তো তখন যেটা বুঝিনি সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে বুঝছি যে ক্যারেক্টার কি। ডাবিংটা যেমন আমি শোন ভাইয়ের কাছ থেকে শিখছি, অ্যাক্টিংটা আমি আসলে কাকুলি আপুর কাছ থেকে শিখছি। ব্যক্তিগত নিশো ভাই সম্পর্কে তো অত বলতে পারবো না, শুটিং এর বাইরে যতটুকু ওই স্পটেই, শুটিং স্পটেই দেখা, তো সেইখানে আমার কাছে মনে হয়েছে যে খুবই ডাউন টু আর্থ একটা মানুষ। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে। আমাদের ডাকে আজকে এসেছেন এই সময়ের প্রিয়দর্শিনী, একটার পর একটা ওয়েভে সিনেমায় তিনি দুর্দান্ত অভিনয় করছেন এবং মানুষের সাপোর্ট পাচ্ছেন। এখন চলছে দাগি, যে দাগিতে তাকে জেরিন রূপে দেখা যায়। তার মানে আমাদের সাথে রয়েছে তমা মির্জা, সে অবশ্যই আজকে তার মন খুলে কথা বলবে। নামটা বলে দিলাম, তমা মির্জা, কি অবস্থা, কেমন লাগছে? খুব ভালো। কি অবস্থা ভাই, কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর আমাদের আগে আড্ডা হয়েছে, অনেকদিনই বলা যায়, কারণ আমার দাগির শুটিং এ ঢোকার পরে আসলে আমার আর কারোর সাথে ওইভাবে যোগাযোগ দেখা হয়নি। তো কেমন দাগি, তো আমি জানা মতে অনেক ভালো চলছে এবং প্রশংসা করছে। তোমার কাছ থেকে একটু জানতে চাই, তুমি কতটা খুশি? আমার জায়গা থেকে আমাদের টিমের তো একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু একটু ডিফারেন্ট গল্প, এই জনরার গল্পও খুব কম হয়, তো আমরা একটু ভাবছিলাম যে আমাদের কনফিডেন্স ছিল যে এই ধরনের, যে আমরা তো জানি আমাদের গল্পটা কেমন এবং কেমন শ্যুট হয়েছে সবকিছু, ওই জায়গা থেকে আমাদের কনফিডেন্স ছিল যে মানুষের এটা মনে দাগ কাটবে। কিন্তু সেটা কতটা প্রখর ওইটা তো আর আমরা জানতাম না। একদমই ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা গল্প, যেখানে হয়তো অনেক ফাইটের দৃশ্য নেই, অনেক নাচ গান নেই, শুধুমাত্র গল্পটা আছে আর অভিনয়ের জোর আছে। তো এরকম একটা গল্প দর্শক এত ভালোভাবে নিয়েছে, তার মানে এখন ওই সময় হয়ে গিয়েছে যে ডিফারেন্ট গল্প নিয়ে ছবি বানানো যায়। আমার কাছে ওইটা মনে হয়েছে যে এটা হাই টাইম যে এখন দর্শক সব ধরনের গল্প হলে এসে দেখতে আগ্রহী। এবং আমি দেখলাম যে হলে বসে অনেকে নিজের সাথে মিলে যাওয়াতে কান্নাকাটি করছে। হ্যাঁ, মানে গল্পটা তো খুবই ইমোশনাল একটা গল্প, ইমোশনাল একটা জার্নি। তো মানে আপনি একবার এই ছবিটা দেখা শুরু করলে আপনি আসলে ছবির মধ্যে, গল্পের মধ্যে ডুবে যাবেন। তো এইটা, ওইটাই বললাম যে এটা আমরা অনেক ব্লেসড যে আলহামদুলিল্লাহ সব ধরনের সব বয়সী দর্শক এটা পছন্দ করছে। নিশুর সাথে সুরঙ্গত হিট, তারপরে এই দাগি, ব্যক্তি নিশু হিসেবে কেমন, মানে নিশুর সাথে যদি কাজ করা হচ্ছে, এই কাজটা করা হলো, আমি নিশু সম্পর্কে একটু জানতে চাই তোমার কাছ থেকে। ব্যক্তিগত নিশো ভাই সম্পর্কে তো অত বলতে পারবো না, শুটিং এর বাইরে যতটুকু ওই স্পটেই, শুটিং স্পটেই দেখা, তো সেইখানে আমার কাছে মনে হয়েছে যে খুবই ডাউন টু আর্থ একটা মানুষ। এত হাঙ্কি পাঙ্কি, এত স্টাইল, এত চিন্তা ভাবনা, যে নিজেকে কত সুন্দর দেখা যায়, কত সুন্দর লাগা যায়, এইসব নিয়ে চিন্তা করে না কখনোই। যখন যে ক্যারেক্টার, যখন আমি মাসুদকে দেখছি সুরঙ্গতে, তখন আমি মাসুদকেই মনে হয়েছে যে এটা আসলে ময়নার মাসুদ। যখন আমি দাগি শ্যুট করেছি তখন আমার মনে হয়েছে যে না, এটা নিশান, যে নিশানকে আমরা আসলে দেখতে চাই এই গল্পে, সেই নিশান। তো পুরোই কাজ পাগল একটা মানুষ, অভিনয় পাগল একটা মানুষ, অভিনয় ছাড়া আসলে কিছু বোঝে না আমার কাছে মনে হয়। যত কো আর্টিস্ট আমি পেয়েছি আমার ইন্ডাস্ট্রিতে, আমার ক্যারিয়ারে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। নিশুর সম্পর্কে যা বললা, অনেকে তোমার সম্পর্কে বলে তুমি একটা কাজের মধ্যে ডুবে থাকো, ঢুকে যাও। যেমন তোমাকে অনেকে বলে শাবনূরের সাথে, শাবনূর যেভাবে অভিনয় করে, মানে সে অভিনয়টা তোমার মধ্যেই অনেকে খুঁজে পায়। এটা কি তুমি বিশ্বাস করো কিনা? না, আমি বিশ্বাস করতে চাই না, কারণ ইনফ্যাক্ট করি না, কারণ উনি অসাধারণ। উনার আমরা তো শিখছি, ডে বাই ডে চেষ্টা করছি। তো শাবনূর ইন্ডাস্ট্রিতে একজনই, ওইটা
আর দ্বিতীয় কেউ তার ধারে কাছেও আসতে পারবে বলে আমার মনে হয় না। উনি ওনার মতন নিখুঁত অভিনেত্রী, ওনার মতন পার্সোনালিটি, ওনার মতন স্টারডম, বছরের পর বছর হিট ছবি, এগুলো তো ওনার পরে আমরা যতগুলো হিরোইন এসছি আমাদের ঝুলিতে সবাইকে একত্র করেও মনে হয় এতগুলো হিট ছবি হবে না যতগুলো হিট ছবি তার আছে, যত ভালো ভালো অভিনয়, যত অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। সো ওনার সাথে কারোর কম্পেয়ার হয় না। খুবই কম বয়সে ইন্ডাস্ট্রিতে আসা, একদমই একদমই কম বয়সে, হ্যাঁ, পিচ্চিকালে পিচ্চিকালে আসা। এবং কখনো এরকম নায়িকা হওয়ার ইচ্ছা বা এরকম কি আগে থেকে লালন পালন করতে? না না না, এরকম কখনো না। আমার যে ব্যক্তিটার নাম বললেন মাত্র, শাবনূর, শাবনূর আপুর কাজ প্রচুর তখন দেখা হতো, ছায়াছন্দ হতো, ওইটা সপ্তাহে একদিন হতো। তো ওই আম্মুর কাছ থেকে বলাই ছিল যে সারা সপ্তাহ পড়বো কিন্তু ছায়াছন্দ দেখতে দিতে হবে। আমার এখনো মনে আছে আমার যখন ফার্স্ট এই প্রপোজালটা আসে, কজ আমি তো প্রচুর নাচের প্রোগ্রাম করতাম। তো সেখান থেকেই শাহিন সুমনের, সুমন ভাই যাকে এখন ওয়াজেদ আলী সুমন সবাই বলে, উনি নক করে আর কি। তো তখন আমি সন্ধ্যার পর পর আমি, আমার আম্মু না এগুলো হবে না, না নাচ শিখতে চাইছো নাচ শিখাইছি, গান শিখতে চাইছো গান শিখাইছি, যা যা চাইছো হয়েছে, নায়িকা না। এইটা কি মানে তোমার না হয়েছে বয়স, না তুমি কিছু পারো, তুমি কেন নায়িকা হবা? তো আমার তো খুব শখ হয়েছে শোনার পরে। তখন আমার খালামুনি, আমার আমরা যেখানে যে বিল্ডিংয়ে কোয়ার্টারে যে বিল্ডিংয়ে তার সামনের পাশের ইসে থাকতেন। তো আমি খালামুনিকে নিয়ে গেছি, আমার খালামুনি আবার এগুলো খুব পছন্দ করতেন। তো খালামুনিকে নিয়ে আব্বুকে পটাইতে গেছি। তো আমাদের ওই কোয়ার্টারের মধ্যে একটা বড় পুকুর পাড় ছিল যেখানে সন্ধ্যার পরে সবাই এসে একটু আড্ডা দিত, মুরব্বীরা বসতো। তো ওইখানে আমি নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি খালামুনিকে বলছি, খালামুনি বলো আব্বুকে। তো খালামুনি বলছে আমার জীবনে যেটা হয়েছে, আমার আব্বু কোনোদিন আমাকে মারেনি, আমার মার হাতে আমি প্রচুর মার খেয়েছি। আর প্রচুর মানে প্রচুর, এখনো খাই। দুষ্ট ছিল না, দুষ্ট জন্য না, বেশি খেয়েছি পড়াশোনা নিয়ে। আর এখনো মার খাই, ধাপ ধুপ ঠাস ঠুস ঠুস। তো মায়ের একটা একটু মানে শাসনের মধ্যে রাখে আর কি এখনো। আর আমার আব্বু যেটা বলছিলাম যে আব্বু কখনো আমার গায়ে হাত তোলেনি, তো আব্বু কোনোদিন না বলেনি। তো ওইটাই অস্ত্র ছিল যে কোনোদিন তো না বলনি, একটা ফিল্ম করি। সেই একটা ফিল্ম, তারপর দুইটা, তারপর তিনটা করতে করতে আজকে ক্যারিয়ারের এখানে চলে আসা। ওটা কি বলো না তুমি আমার ছবি, না তুমি আমার 2010 সালে ফার্স্ট ফিল্ম ছিল ওইটা। যখন হলো যে হ্যাঁ নীরবের সাথে পেয়ার, তখন নীরব জাস্ট বাংলা লিঙ্ক থেকে, ওরা নীরব এবং ইমন বাংলা লিঙ্ক থেকে ফিল্মে এসছে। ও মাই গড, নীরবের হিরোইন, এটাই মানে ভাবতেই মানে সারা রাত ঘুম হয় না এরকম একটা অবস্থা। তো পরে যখন আসলাম ঢাকায়, আসার পরে নীরবের সাথে যখন দেখা হলো, দেখার পরে আল্লাহ, এ তো টিভিতেও যেমন লাগে সামনাসামনিও তেমন লাগে। এরপরে যখন সাকিব খানকে দেখলাম শুটে গিয়ে, তখন মানে তখনই তো সাকিব খান মানে সুপারস্টার তখনই। তো সাকিব খানকে দেখে এত সুন্দর হয় মানে হিরোরা, মানে থাকে না যে তখন ফার্স্ট একটা মফস্বলের একটা মেয়ে যে কিনা এফডিসিতে এসছে, এসে মানে তখন আমার কাছে একটা সিন বা বড় পর্দা আমাকে একটা ঝলক দেখাও, আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং সে সময় তোমার তখন ফার্স্ট নায়িকা, তখন তুমি একক নায়িকা হিসেবে না, আমার ফার্স্ট আমি যেটা বললাম, আমি আর নীরব ছিলাম, সাকিব ভাইয়ার শখ ছিল, তারপরে সেকেন্ডটাও এরকম কিছু একটা ছিল। থার্ড ফিল্মে গিয়ে আমি থার্ড ফিল্মে এসে আমি বুঝতে পারলাম যে না, আমাকে আসলে এখানে মেইন হিরোইন আছে, আবার আর একটা সাইড হিরোইন আছে। এই জিনিস তো যখন আসছি তখনই বুঝতাম না। এটা আমি জানি না, এইটা থেকে এখনো আমরা বের হতে পারিনি, কিন্তু অনেকটা বের হয়েছে। যেমন এখন ওটিটিতে আমরা মাল্টিপল কাস্টিং এ কাজ করি, সেখানে বলা হয় না যে ও মেইন হিরোইন ও সাইড হিরোইন, প্রতিটা ক্যারেক্টারই সমান গুরুত্ব পায়। যেমন ইভেন আমার আমল নামা শাড়িটা কি সুন্দর একটা ক্যারেক্টার করছে, আমি বুবলি আপু 7 নম্বর ফ্লোর করছি, হ্যাঁ, কিন্তু আমি বুবলি আপুই অহংকার করছি, সেখানে কিন্তু টোটালি স্টোরি অ্যান্ড প্রেজেন্টেশন ইজ টোটালি ডিফারেন্ট। যখন আমি বুঝলাম তখন ফার্স্ট আমাকে সোহান ভাই, সোহানুর রহমান সোহানের আমি একটা ফিল্ম করলাম এক মন এক প্রাণ। ওই ফিল্মে আমি একটা লম্বা ক্যারেক্টার যখন করলাম, দেন আই রিয়ালাইজড যে অ্যাক্টিং ইজ ডিফারেন্ট, অ্যাক্টিং ডিফিকাল্ট, এবং মানে এটা 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 নিয়ে অনেক কাজ করতে হবে। আমি মনে করি আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে 2020 থেকে, এই 5 বছর। এর আগে আমার লাইফে আরেকটা ইনিংস ছিল যেটা একদমই এফডিসি ঘরানা ছিল। ওই জায়গাটায় আমার মনে হয়েছে যে আমার ইফটিজিং যখন আমি করলাম, কাজী হায়াত আঙ্কেলের সাথে আমার অনেকগুলো কাজ করা হয়েছে। বাট আমি যদি স্পেসিফিক কারোর নাম বলতে চাই তাহলে আমি বলবো সোহান ভাই। আমি ওনার থেকে ডাবিং করা শিখছি, আমি ডাবিং বুঝতাম না।
আমি এক ছবিতে 8 দিন ডাবিং করছি, এক মন এক প্রাণে। প্রডিউসার এসে বলতেছে 8 দিন কোনোদিন ডাবিং করে নায়িকা? তখন সোহান ভাই বলতেছে ও পারে না, ও যদি আমাদের কাছ থেকে না শেখে তাহলে কোথায় গিয়ে শিখবে? আমরাই যদি ওকে না শিখাই, আমি একজন সোহানুর রহমান সোহান যদি ওকে না শিখাই তাহলে কে শিখাবে? তো ওই 8 দিন যে আমার ক্লাসটা নিল ওই ডাবিংয়ের, মানে আমি ডাবিং করছিলাম আর শিখছিলাম, হচ্ছিল না বারবার, আমার উচ্চারণে প্রবলেম ছিল, এখনও কিছু কিছু জায়গায় আমার প্রবলেম আছে, আমার ত ঠ ড এগুলোতে একটু ঝামেলা ছিল। এই যে আমাকে এগুলো শেখালো কোথায় ইমোশনালি কতটুকু ইমোশন দিয়ে ডায়লগ বলতে হয়, ফেক কান্না কি বুঝতাম না ডাবিংয়ে, তো তখন ফেক কান্না শিখলাম। ডাবিংটা যেমন আমি সোহান ভাইয়ের কাছ থেকে শিখছি, অ্যাক্টিংটা আমি আসলে কাকুলি আপুর কাছ থেকে শিখছি। মানে ক্যারেক্টারে ঢোকা, আসলে একটা ক্যারেক্টারের মধ্যে নিজেকে লালন করা। আমি যখন নদীজন করছি, কুষ্টিয়াতে শ্যুট হয়েছে, আমার মনে আছে যে ফার্স্ট ডে শুটিংয়ে আমাকে কিচ্ছু বলে নাই। আমাদের একটা মাটির ঘরে শ্যুট হচ্ছিল, তো আমার নিচে একটা পাটি বিছাই দিয়ে আমার বললো এখানে বসে খাও। আমরা এখানে খাবো, ওখানে তো চেয়ার টেবিল আছে। বলে না, এখানে আমিও এখানে খাচ্ছি, তুমিও আসো। ওখানে বসে খাওয়া হলো। খাবারটা কি ইউনিটের খাবার না, পাশের বাড়ির এক মহিলা আসছে শুটিং দেখতে, ওনাকে বললো কি রান্না করছেন? বলে কচু শাক রান্না করছে। আমার এখনো মনে আছে। বলে একটু নিয়ে আসেন তো, নায়িকারে খাওয়াবো। তারপর বাটিতে করে নিয়ে আসছে, আমাকে বলে এটা দিয়ে খাও। তো যখন আমি খাচ্ছিলাম আমি বলে না এমনে মাখাও, এমনে খাও। তো তখন যেটা বুঝিনি সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে বুঝছি যে ক্যারেক্টার কি। এই নদী জনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একটা বড় একটা বিষয়, মানুষ তো বসে থাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, তোমার সেটা অনেক আগেই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এবং তারপরে যেটা বললাম যে ওইটা থেকে আমার শেখা, এবং শিখতে 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 তো আজকে ভালোই আছে। আমরা একটু গেমে চলে যাই। আচ্ছা, এই গেমটা এরকম, তোমার চোখটা বেঁধে দেবো অন্ধ তীরন্দাজ নামে। কি দিয়ে চোখ বাঁধা হবে? গামছা দিয়ে হালকা হালকা করে চোখই করবো, কানামাছি ভুবু যেরকম করে না, হ্যাঁ। ঝুড়ির ভিতর থেকে তোমাকে তুলে বলতে হবে এটার নাম কি। ওকে, তাহলে কি চোখটা বেঁধে দেই হ্যাঁ, হ্যাঁ। নাকি তুমি বাঁধবা? আমি ওকে, আমি বেঁধে ফেলছি, বাট নো চিটিং। আই নো চিটিং করবা না। না না না, আমি চিটিং করলে এত দূর আসতে পারতাম না। নো চিটিং। চিটিং করে তো কখনো জিততে পারো না। না, চিটিং করে জীবনে একবার জেতা যায়, কিন্তু বারবার হারতে হয়। আমি তোমার হাতে একটা ঝুড়ি তুলে দিচ্ছি, তুমি এটা নাম বলবা, আর যেটা পারবা বেশি সময় নেওয়া যাবে না, বামে রাখবা নাম বলে বলে। আচ্ছা, এটা হলো ওই যে আসলে গ্রামে এত খায়, ঝাড়া দিলে একসাথে 4-5টা হয়ে থাকে নিচে পড়ে। কি এটা? একটা ফল, এই গ্রামের ফল। উফ, ধুরো ঘোড়ার ডিম, এখন নামটাই মনে আসতেছে না। সময় নাও। অনেক সময় পিঙ্ক কালার হয়, অনেক সময় সাদা রঙের হয়। আচ্ছা, এটা কি বলে? জামরুল না? জামরুলই তো মনে হয় নাকি? আরে আমি ফলটার নাম মনে করতে পারছি না। এই ফলটা ছোটবেলায় প্রচুর খাইছি, এখন ঢাকায় এসে এই গাছটা দেখা যায় না। তুমি যেটা বলছো জামরুলের কথা বলতেছো মনে হয়। জামরুল আবার কি? জামরুল না, আমি বলতেছি পানি ফল। না না না, মানে এটা পানি ফল। মানে কি, গাছের মধ্যে এই ফলগুলো সবসময় 4-5টা থোকা হয়ে হয়, আচ্ছা, কখনো একটা হয় না। আচ্ছা, এটা কি যে নাম? এটা গ্রামে হয় কিনা আমার সন্দেহ। কি যে নাম? তাহলে গ্রামের ফল না? না, তুমি, আমি তো বলেই দিলাম। ও আচ্ছা, তাহলে আমি যেটা বলছি ওইটা এরকমই পাওয়া যায়। ওইটার নাম কি জানো? ওটা আমি জানি না। আচ্ছা, এটার নাম কি হবে? আপেল না, সেটা তো শিওর। আচ্ছা, এটা আমি পারতেছি না। পাশে রেখে দাও এটা। হ্যাঁ, আচ্ছা, একটা পারেনি এটা। এটা কি চিচিঙ্গা না? ওই যে একটু তিতা লাগেও, বাট চিচিঙ্গাই তো, যে ভাজি করে। আচ্ছা। এটা আর কোনো নাম আছে কিনা আমি জানি না। তিতাও লাগে, এটা ভাজি করে, চিংড়ি মাছ দিয়ে ভাজি খেতে খুব মজা। আচ্ছা, এটা কি বলেন না? আমি তো বলবো না এটা। আরে নাম মনে করতে পারতেছি না তো। চিচিঙ্গা বলছো না? হ্যাঁ, ওই তো ওই খাওয়ার জন্য, খাওয়ার জিনিসই ওরকম। আর আর এরকম টাইপের আর কি কি আছে? মানে বললাম তো যে এটা আমাদের বাসায় 2 ভাবে রান্না করে। একটা হলো ভাজে, অনেক সময় অনেকে ডিম মানে ছেড়ে দিয়ে, ডিম দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে, তারপর এটা দিয়ে ভাজি করে। আবার অনেক সময় এইটা পাতলা ঝোলও রান্নাও করে। আচ্ছা, আমরা আমরা পরে চোখ খোলার পরে দেখবো এবং এটা রান্না করে খাবো তোমার বাসায়। আরে এটা কি যে এক একটা নাম। আচ্ছা, সেকেন্ড চান্স দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এইটা কি? টমেটো? গ্রামে যেহেতু তুমি থাকো, এটা তো পারা উচিত। আরে এত মানে টাটকা জিনিস না তো টমেটো। তুমি বলো। টমেটো তো নরম হয় অনেক, এটা কাঁচা টমেটো। এটা কি হবে? এটা কি বুঝতেছি না। না পারলে রেখে দাও। আচ্ছা, এটা এখানে থাকুক। হ্যাঁ, এটা তো পারা উচিত। বেগুন? হ্যাঁ, তারপরে এটা আপেল? কনফার্ম বলে বললেন না? কনফার্ম? তুমি যদি কনফার্মে বলো।
তাহলে বলবো আপেল ওকে। মানে ওকে হ্যাঁ ওকে হয়েছে। হ্যাঁ তো যেটা যেটা হয়েছে এগুলো আলাদা রাখি। হ্যাঁ হ্যাঁ তাহলে এই দুটা হয়েছে না? আচ্ছা আমিও বলবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা কি চিচিঙ্গা ঠিক আছে? না এটা চিচিঙ্গা না। তাহলে আরেকটা নাম থাকতে পারে। হ্যাঁ ওরকম টাইপের, আমরা ধরে নিচ্ছি এটা। এটা আমি জানি। এটা কি? এই যে গাজর, ওকে এটা আমি জানি, এটা বোঝা গেছে। এটা কি? আজকেই নখটা কেটে আসছি। এটা কি বলে? ও শশা, Okay. মানে খিরাই। হ্যাঁ খিরাই, খিরাই আলাদা শশা আলাদা। শশা খিরাই লম্বা ছোটটা হয়। খিরাই। হ্যাঁ ছোটটা না না না, শশা যেটা এটা তো একটু বড় হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। ওইটা শশা রান্না আর করা গোল ওই যে যেটা কি বলে ছোট যেন? সেটা হলো খিরাই। এই যে দিস ওয়ান টমেটো, হ্যাঁ এই যে টমেটো, নরম। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আগেরটা কি ছিল? আগেরটা আগেরটা বলবো না। টমেটো ছিল না তাইলে, কারণ না। শক্ত তো, টমেটো তো হ্যাঁ, দুইবার হ্যাঁ, রাখা হ্যাঁ। হবে না। আগেরটা তোমাকে বলতে হবে দেখার পরে। আজকে আমি নখটা কেটেছি। এটা লেবু ওকে না? হ্যাঁ। এই গন্ধ ছুটে গেছে চার ধাপের সাথে সাথে, লেবু না? এটা এটা ঠিক সুবিধা আছে, আছে? গন্ধ শুকে হ্যাঁ, পড়া যায়। না আমি গন্ধ হ্যাঁ, শুকি হ্যাঁ। নাই, কিন্তু হ্যাঁ, আমি হইছে। পরে লেবু। এটা কি? বলো এটা কি? বল। মেরে বলতে বল। হ্যাঁ বল হইছে, বল। বল হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটারই তো নাম করতে পারলাম না। বলো এটা। ডাউর ফল। না এটা কি ওই ফলটা যেটা খুললে এরকম ছোট ছোট কোয়া থেকে, ডাল হ্যাঁ, রান্না হ্যাঁ, করে হ্যাঁ, খায়, একটু হ্যাঁ। টক টক না থাকে না না যেটা? না ওইটা খায় না, এটা গাছে উঠে খেতে হয়। আরে ছোট ভাই, গাছ- এটা রান্না করে খাওয়া যায় না? না রান্না করে খাওয়া যায় না। এটা খোলার পরে কোয়া থাকে না? হ্যাঁ কোয়া থাকে কিন্তু হ্যাঁ, তো কোয়া দিয়ে অনেকে ডাল রান্না করে খায় তো। না টক। না খায় না, এটা এটা টক মিষ্টি। কি না? মিষ্টি। মিষ্টি? তাহলে আমি এটা জানি না কি। আচ্ছা আর কিছু আছে? এটা এটা কি? বলো। আপনারা এটা বাবার এই হাতি না, এটা কি? এটা কি? বলো এটা কি? হাতির তো সুর থাকে। কি আছে এটা? হ্যাঁ, এটা হাতি হইছে। হ্যাঁ হইছে। আর এটা? এটা বিশাল বড় লম্বা। হ্যাঁ। জেব্রা? জেব্রা কি লম্বা থাকে? হ্যাঁ, জেব্রা তো অনেক লম্বা হয় না? না জেব্রা না তো, এটা কি? কাছাকাছি, মানে জেব্রা তো ঘোরানোর মতো। ঘোড়ার মতন হবে। হ্যাঁ কিন্তু জেব্রার গলা অনেক লম্বা। না ওইটা জেব্রা না, ওইটা কি বলে? কি বলে? সহজ। কি বলে? আচ্ছা এবার চোখ খুলে দেখো, এটা কি বলে? চোখ খুলে দেখো, এটা নাম কি? এটা নাম জিরাফ। ওই জিরাফ, জেব্রা। জেব্রা জিরাফ, জেব্রা না 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 না। জিরাফ। দেখো কোনটা কোনটা পারছো, ঝুড়ির ভিতরে রাখো। এই যে এটাকে বলে গাব। এটা গাব? হ্যাঁ গাব। খাওয়া শুরু করবো নাকি? এটা গাব, এটা গাব। ও হ্যাঁ। না, এটা আমি পারতাম এটা হলো না। শৈশবের প্রিয় ফল। এই যে এটাকে, হ্যাঁ, এটাকে কি বলে? হ্যাঁ। এটা কি ঝিঙ্গা? হ্যাঁ ঝিঙ্গা। আমার আম্মা এটাই তো রান্না করে, তুমি যেভাবে বললে না ওভাবে রান্না করে, খুব সুন্দর। হ্যাঁ রান্না করে, মানে খাইছি, হ্যাঁ, নামটা হ্যাঁ। প্রপার জানি না। হ্যাঁ, তাহলে আমি কোনটা পারি নাই? এইটা পারি এটা নাই। পাওয়ার নাশপাতি। সরি, পারি নাই। তো অনেকগুলো পারছো, প্রায় 70% পারছো মনে হয়। 3 3 3 6 7 8 আটটা পারছি, 3টা পারি নাই। আমার মনে হয় তুমি স্টার মার্ক, লেটার মার্ক পেয়েছো, সবগুলো মনে হয় পারা হয়ে গেছে। এবং আমাদের এই পর্বে যদি যারা এরকম পারে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। কি পুরস্কার? না সেটা এখন দেওয়া যাবে না, এটা চমক। এটা চমক? লাস্টে Last-এ? লাস্টে দিয়ে দেবো। ওকে ঠিক আছে? ওকে। মানে তুমি কনফার্ম তুমি পাচ্ছ। এই বিষয়টা একটু বলো যে নায়িকার থেকে অভিনেত্রী ভাবাটা কবে থেকে শুরু করলে এবং এটাকে তুমি কি হিসেবে দেখো? যেমন আমি 19 আর 20 কাজ করিনি, না 19টাই শুধু কাজ করিনি, 20-এ কাজ করছি। 20-এর কাজগুলো আমার 21-এ রিলিজ হয়েছে। 1 বছর আমি কাজ করিনি। তো 1 বছর পরে যখন আমি ফার্স্ট কাজ শুরু করলাম, আমি ওটিটির কন্টেন্ট দিয়ে শুরু করলাম। এটা হলো আমি আরটিভির একটা কন্টেন্ট সাইন করছিলাম আরটিভি ওটিটির জন্য। তো ওইটা যখন শ্যুট শুরু করলাম, তখনই ওইটার গল্পটা একটু ডিফারেন্ট ছিল, একদমই আলাদা ছিল। তো তখন আমি বুঝলাম যে এখন ওটিটিতে একটু ওটিটির জিনিসটা বুঝলাম, এবং এটা একটু ডিফারেন্ট গল্পের কাজ হয়। যে 1 বছর আমি কাজ করিনি, ওই 1 বছর আমার পুরো সময়টা যেত মুভি দেখে। আমি প্রচুর মুভি দেখতাম। ইভেন এখনও, মানে আমার মনে হয় না যে খুব, মানে আমি আমি হলফ করে বলতে পারি খুব কম অভিনেত্রী আমার মনে হয় দেখে না, তা না, কম আমার মতো এত মুভি দেখে। মানে আমি প্রতিদিন রুটিন থাকে আমি 2টা থেকে 3টা মুভি দেখি। এবং ওই অনেক সময় দেখা যায় যে আজকে একটা মুভি দেখছি, ওই মুভিটা আজকে আমি 3বার দেখছি। এবং আমার যেটা যেটা ভালো লাগে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে রেখে দিই, আমি নোট ডাউন করি। বিকজ এটা আমার কাছে মনে হয় আমার একটা লার্নিং সেশন। মানে আমি অ্যাক্টিং শিখি, আমি ক্যামেরার শিখি, আমি মেকআপ শিখি, আমি হেয়ার শিখি।
যেটা যখন আমি কোনো ক্যারেক্টার প্লে করি তখন ওইটা আমার খুব মানে আমাকে খুব কাজে দেয়। আমার মনে হয় যে আমি রিলেট করতে পারি, ও এই টাইপের একটা ক্যারেক্টার দেখছিলাম, আচ্ছা তাহলে ওই ক্যারেক্টারের জন্য কি কি চেঞ্জ উনি আনছে, তাহলে আমি কি কি চেঞ্জ আনতে পারি। তো এগুলো আমাকে খুব কাজে দেয়। তো ওই 1 বছর আমি প্রচুর ফিল্ম দেখেছি, প্রচুর। এবং আমি আমার ফিল্মও দেখছি, আমি যেগুলো করছি করে আমি তখন চিন্তা করছি যে, এবং তখন রিসেন্ট যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখেছি, আমার প্রিভিয়াস কাজগুলো দেখেছি, বাইরের কাজগুলো দেখেছি, দেখে আমি কম্পেয়ার করেছি যে কেন আসলে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, বা আমাকে কেন আমি নতুন করে দর্শকের কাছে পারছি না। তো তখন আমার পুরোনো কাজগুলো দেখে দেখে আমি বুঝতে পেরেছি যে আমার কোথায় কোথায় কি কি প্রবলেম আছে। আমি বলবো না এখন আমার সব প্রবলেম আমি সলভ করতে পারছি স্ক্রিনে, বাট বেটার, মানে একটার থেকে আরেকটা একটু 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 করে বোঝা যাচ্ছে যে না, আমি যেটা শিখছি সেটা আমি আসলে অন স্ক্রিনে দেখাতে পারছি। আমি শুধু শিখলাম, কিন্তু সেটা আসলে আমার কোনো কাজে আসলো না। তো 20 থেকে যখন আমি শুরু করলাম, 20-এর লাস্টের দিকেই মনে হয় আমি একটা কাজ করলাম, দ্য ডার্ক সাইড অফ ঢাকা। হ্যাঁ, 22 মিনিটসের একটা কন্টেন্ট। এটাও খুব অবাক করা আমাকে। রাফি একদিন দেখলাম যে ফেসবুকে নক করছে যে তুমি কি এখন আবার রেগুলার কাজ করবা কিনা। তাই বললাম হ্যাঁ আমি করবো, আমি অলরেডি একটা শুটে আসি। বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঢাকায় এসে, আমি তখন আউটডোরে শুটে, ঢাকায় এসে একদিন দেখা করো, আমি তোমাকে তাহলে আমার একটা কন্টেন্ট আমি প্ল্যান করছি, তোমাকে আমি জানাবো। আমি প্রম্পে অভ্যস্ত ছিলাম, আমাদের যেটা হতো শুধুমাত্র নদীজনে আমি প্রম্পট ছাড়া কাজ করছি। তো একদম স্ক্রিপ্ট মুখস্থ করা যাবে না, ইনস্ট্যান্ট ডায়লগ দিতে হবে, ইনস্ট্যান্ট ও জাস্ট বলে দিবে, ওইটার পরে বেস করে অ্যাক্টিং করতে হবে, ইম্প্রোভাইজ করতে হবে। পুরো জিনিসটা আমার কাছে একটা নতুন জার্নি ছিল, এবং আমি খুব কুইক লার্নার। তো ওই একটা কাজে আমার বাকি যতটুকু শেখার ছিল আমি। এরপরে তো রাফির 2 দিনের দুনিয়া। না, আমি এরপরে রাফির খাঁচার ভিতর অচিন পাখি, ওইটা করার পরে তো তোমার অভিনয়টাকে মানুষ দেখে পড়ে। ওইটা দ্য ডার্ক সাইড অফ ঢাকা করার পরে যেটা হয়েছে যে দর্শক মানে যারা দেখেছে তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছে, কিন্তু যে খুব ম্যাসিভ আকারে মানুষের কাছে পৌঁছে গেছে, হ্যাঁ ওইটা হয়েছিল না। কিন্তু সবাই প্রশংসা করেছে যারাই দেখেছে, কিন্তু খাঁচা ওয়াজ যে ম্যাসিভ আকারে মানুষের কাছে পৌঁছে গেছে। এবং ওই বছরের মনে হয় ওটিটি অ্যাওয়ার্ড সবগুলো আমার ঝুড়িতে ছিল, একটা কি দুটো বাদে যতগুলো ওটিটি অ্যাওয়ার্ড ছিল সবগুলো আমার ঝুলিতে ছিল। এবং সব থেকে বড় কথা, আমি বাবু ভাইয়ের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। এবং কি দুর্দান্ত অভিনয় তোমার, একা মানে একটা মেয়ের মানে নিজেকেই করার জন্য। আমি জানি না, আমার হঠাৎ করে শুটিং এ শর্ট শুরু হলে কি যেন আমার হয়, আমি তখন আসলে ওই ক্যারেক্টার ছাড়া কিছু ভাবতে পারি না। কিন্তু আমি বলবো যে রাফি, তুমি আগে যে 2 পরিচালকের কথা বললা, আগে 2 জন স্বর্ণরমা সোহান এবং কাজী হায়াত, রাফিকে বলা যায় যে তোমাকে সবার সামনে অন্যভাবে, ভিন্নভাবে বা নতুনভাবে পরিচয় করে দেওয়ার মতো রাফির একটা পূর্ণজন্ম দিয়েছে তোমাকে। হ্যাঁ, ইন এ সেন্স, হ্যাঁ, কারণ আমি বলি যখন সোহান ভাইয়ের সাথে আমি এক মন এক প্রাণ করছি, তখন যেরকম গল্প দর্শক দেখতে চাইতো, যেরকম ড্রামা দেখতে চাইতো, লাউড অ্যান্ড ওভার সবকিছু, বা তখন যে ধরনের গল্প পছন্দ করতো, তখন ওই ধরনের ক্যারেক্টার আমি করছি এবং তখন ওইটাতে আমি প্রশংসিত হয়েছি। যখন রাফির সাথে আমি কাজ শুরু করছি, তখন রাফি না দর্শকের পালস বুঝে। তো 2020-এ বা 22-এ এসে দর্শক কি ধরনের কন্টেন্ট দেখতে চায়, কি ধরনের অ্যাক্টিং দেখতে চায়, ওইটা ও আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। এখন এটাই যদি ও না হয়ে আমি যদি কোনো কারণে এমন একজন ডিরেক্টরের সাথে করতাম যে এই যুগের সাথে তাল মিলিয়ে কাজ করছে না, তাহলে কিন্তু আমার কামব্যাক হতো না। তখন কিন্তু দর্শক আমাকে এই যে নতুন তমা এটা দেখতো না। তো অফকোর্স সেখানে একজন ভালো ডিরেক্টরের অবদান অনেক বেশি, এবং রাফি তো অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রির। আমি স্বীকার করি, কারণ রাফির প্রথম থেকে পরিচয়, রাফি নিজেও বলে যে প্রথম সাংবাদিক হিসেবে প্রথম তার নিউজ করা, প্রথম থেকে তার পরিচয়, ছোটো ছোটো শর্ট ফিল্ম করতো, আমার অফিসের নিচে দেখা করতো, ভাইয়া একটু নামেন কথা বলি, তখন থেকে পরিচয়। রাফি এখনও পর্যন্ত জানি রাফি একই রকম, এবং সে গুড স্টোরি টেলার এবং খুব গুড হিউম্যান বিং। আমরা অন্যরা যত যাই বলুক না কেন, এবং পাঁচ বোঝে দর্শক কী চায়, এবং এই সময়টাকে এরকম ধরনের ডিরেক্টরই দরকার। আমি তার জন্য শুভকামনা জানাই। হ্যাঁ, এবং আমি এই কথা বলতে বলতে তোমার ফেসবুকের
ঘুরে আসছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে একটা দেখলাম যে তোমার এখানে লিখেছে তমা মির্জা পুরোদস্তা জাত অভিনেত্রী, এবং এখানে রিভিউ এসেছে যে পারফরমেন্স বিবেচনায় বর্তমান সময়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিল্ম অ্যাক্ট্রেসদের মধ্যে সবচেয়ে এগিয়ে তমা মির্জা। ওটিটি থেকে বড় পর্দা তমার জাদুকরে অভিনয় মুগ্ধ সকল শ্রেণীর দর্শক। সাম্প্রতিক বছরগুলোয় অনেকগুলো কাজ মুগ্ধ করেছে সকলকে। তবে সবচেয়ে বড় গুণ ক্যারেক্টারকে নিজের মধ্যে ধারণ করতে পারে, যা একদম নিখুঁত এবং পারফেক্ট। না, পারফেক্ট ঠিক এখনো হয়নি আমার। তোমার কিন্তু ছবি দিয়ে মানে যেহেতু করেছে, আমি যত জানি যে হ্যাঁ, এটা অ্যাপ্রিশিয়েবল। না, সবাই যারা বলছে তো আমি কৃতজ্ঞ তাদের কাছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এখনো অনেক ভালো করার বাকি আছে, আমার এখনো অনেক ভুল ত্রুটি আছে যেগুলো আমি এই যে এখানে কমেন্টসে বোঝা যাচ্ছে তোমাকে নিয়ে সবাই কি ভাবে, এবং তুমি যে বেস্ট অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, এ দেখো এখানে লেখা আছে। যেমন শাহিদা আক্তার লিখেছে, তোমার যেটা করে মন দিয়ে করে, শুভকামনা রইল মা, এবং তুমি এনে উত্তরও দিয়েছো, থ্যাংক ইউ। তারপর লিখেছে মুবিনা আঞ্জুম নিশাত, বর্তমানে আমার কাছে বাংলাদেশের বেস্ট অ্যাক্ট্রেস। এটা কি অস্বীকার করতে পারবে না? না, থ্যাংক ইউ সো মাচ যারা এরকম মনে করেন, এটা তাদের ভালোবাসা, তাদের আসলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই যে এখানে তুমি একটা অঞ্জন দত্তের একটা ভিডিও শেয়ার দিয়েছো, এবং তুমি অঞ্জন দত্তের একটা কাজও করছো। অঞ্জন দত্ত নিয়ে একটু তোমার কথা জানতে চাই। কাজ অঞ্জন দা তো একটা মানে থাকে না যে একটা বিশাল বড় বই, যে বইয়ের পাতা আসলে পড়লেও শেষ হবে না। অঞ্জন দত্তকে নিয়ে আমি খুব সংক্ষেপে বলতে পারবো না, ওটার জন্য আমাদের আরেকটা পর্ব করতে হবে। আমি আমার এই ক্যারিয়ারে আমি অনেক মানুষ দেখেছি, মিডিয়ার বাইরে অনেক ডিরেক্টরের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। কাজ না হলেও তাদের সাথে আমি মিশেছি, তাদের সাথে আমার দেখা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। এই একটা মানুষ যার একসাথে অনেকগুলো গুণ, মানে অসম্ভব গুণী একজন নির্মাতা, নিঃসন্দেহে জাত অভিনেতা যাকে বলে, পারফেক্ট। আমি তার অভিনীত একটা ক্লিপ দিয়েছি, আমার তার অভিনয় অনেক পছন্দ, আমি প্রচুর তার অভিনয় দেখি, এবং আমার মনে হয় আনপ্যারালাল একজন সিঙ্গার, যার সাথে কারোর কম্পেয়ার আপনি করতে পারবেন না। তার এক গানে জেনারেশন থেকে জেনারেশন, এবং আমি প্রিটি শিওর আমার পরের জেনারেশন বা আমার বাচ্চা কাচ্চা তার গান শুনবে, তার বাচ্চা কাচ্চা তার গান শুনবে। হ্যাঁ, তো মানে এখনো মানুষ বলে চাকরিটা আমি পেয়ে গেছি, বুঝছো, বেলা শুনছো। তো এই যে এইরকম একজন মানুষকে এত কাছ থেকে দেখা, তার ডিরেকশনে কাজ করা, তিনিও অভিনয় করেছেন, আমি তার ডিরেকশনে যেটা কাজ করেছি, এবং সেখানে তার গানও আছে। একটা কন্টেন্টে তার যতগুলো বৈশিষ্ট্য সবগুলো নিয়ে সে হাজির হচ্ছেন। তিনি বেস্ট ডিরেক্টর, তার সাথে আমি তার ডিরেকশনে কাজ করছি, তিনি বেস্ট অ্যাক্টর, তার অ্যাক্টিং করার আমার সৌভাগ্য হয়েছে তার সাথে, এবং তার গান, তিনি গান গেয়েছেন, সেই গানও আবার এইটাতে আছে। তো এটা যে থাকে না সোনাই সোহাগা এই টাইপের। তো আমার কাছে মনে হয়েছে যে এত গুণ যার মধ্যে, এত বড় মাপের একজন নির্মাতা, আর্টিস্ট, এবং যেটাই আমি বলি শিল্পী, একটা বিন্দু পরিমাণ এই মানুষটার মধ্যে কোনো অহমিকা নেই। আমাদের যেটা হয়, একটা কাজ ভালো হলে বা দুইটা কাজ ভালো হলে বা একটু মানুষ যদি তাকে চিনে জানে, একটু পপুলারিটি হলে, একটু একটু মানে থাকে না, আমরা ধাপ করে হয়তো স্টার বলে দিচ্ছি। স্টার অনেক বড় শব্দ, আমার মনে হয় আমিও এখন স্টার হইনি। আর মেগা স্টার তো অনেক বড় শব্দ, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে আমি হলফ করে বলতে পারি একজনই এখন আছেন, সাকিব খান। অঞ্জন দত্ত। আরেকটা তোমার নিয়ে আসি, মেহজাবিন চৌধুরী তোমাকে তোমার ছবির অনেকগুলো দৃশ্য সে দেখেছে এবং এটা পোস্ট করেছে, সুন্দর করে লিখেছে প্রত্যেকটা ক্যারেক্টার, এবং সে তোমাকে নিয়ে বলেছে, এবং তুমি এটা শেয়ারও দিয়েছো। এই যে একটা অ্যাক্টার্সকে অ্যাপ্রিসিয়েট করা, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু কমে গেছে। নাই বলা যায়, এখন কিন্তু কিছু মানুষ এখন করছে। এটাকে তুমি কিভাবে দেখো? আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রির যদি হাতে গোনা 2-3 জন ফাইনেস্ট অ্যাক্ট্রেস থাকে, মানে যাদের কাজের মধ্যে আপনি কখনো খুব মানে ভুল খুঁজে পাবেন না, মানে আমার মনে হয় যে খুব ধরতে না চাইলে ভুল ধরতে চাইলে সবারই ভুল আছে, ভুল ছাড়া তো কেউ না। মেহজাবিন তাদের মধ্যে অন্যতম, আমি বারবারই বলেছি, এবং তার প্রিয় মালতী দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে অনেক অনেক বছর মেহজাবিনের কথা দর্শক এবং আমরা যারা কাজ করি আমরা মনে রাখবো, এবং পরের যখন অন্য জেনারেশন আসবে, ওরা মেহজাবিনের অ্যাক্টিং দেখে শিখবে যে হ্যাঁ, আমাদের বাংলাদেশের একজন অভিনেত্রী, ওনার অ্যাক্টিং দেখে আমি যেমন বাইরের অ্যাক্ট্রেসদের অভিনয় দেখে শিখছি, মেহজাবিনের অভিনয় দেখে আমার মনে হয় শিখবে।
তো এইরকম একজন পরিপক্ক মেধাবী একজন অভিনেত্রী যখন আমাকে আমার কাজের অ্যাপ্রিসিয়েট করেন বা উনি বলেন ওনার কাছে আমার কাজ ভালো লেগেছে, তো সেটা আমার জন্য অনেক বেশি পাওয়া। এবং আমি নিজেও মেহজাবিনের অনেক কাজ দেখি, যেমন আমি বলেছি যে প্রিয় মালতী কখনোই মেহজাবিন ছাড়া সম্ভব ছিল না, এবং এটা তার অনেকগুলো ভালো কাজের মধ্যে অন্যতম একটি ভালো কাজ। তো হ্যাঁ, এই এই জিনিসটা খুব দরকার যে আমাদের যখন আমরা শুধু সমালোচনাই করি, সমালোচনাও করব, সাথে যদি কেউ কোনো ভালো কাজ করে সেটা নিয়ে আলোচনাও করা উচিত বা অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো থ্যাঙ্কস টু মেহজাবিন। শাকিব খান নিয়ে তুমি আর যে কথাগুলো আমি বলছিলাম যে একটা, সাকিব ভাইকে নিয়ে আসলে কি বলবো, আমার কাছে মনে হয় যে তুমি তো কাজও করেছো তার সাথে। হ্যাঁ মানে দেখেন, আমি যেটা বলছিলাম যে স্টার শব্দটাই অনেক বড়। আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে স্টারই খুব কম, সেখানে একজন মেগা স্টার হয়ে ওঠা, এত বছরের ক্যারিয়ার। আমি দেখছিলাম যে সাকিব ভাই কোথাও বলছিলেন, মনে হয় যে হ্যাঁ ওনার বরবাদের প্রিমিয়ারেই বলছিলেন যে এসছিলাম অল্প কিছু দিনের জন্য, থেকে গেলাম 3 মাসের জন্য 3 মাসের জন্য এসে 30 বছরের মতন থেকে 25 গেলাম, বছর হয়ে 25 গেল, বছর হয়ে গেল। আমার মনে হয় এই ইন্ডাস্ট্রি আরো আগে ধ্বংস হয়ে যেত, মানে শেষ হয়ে যেত, বিকজ অফ যেরকম চারিদিকের যে ঝামেলা চলতেছে আমাদের। তারপরে ইন্ডাস্ট্রিতে নেই প্রডিউসার, ডিরেক্টর এখন কিছু ভালো ভালো ডিরেক্টর এসছে, প্রডিউসারও এখন হচ্ছে, বাট আপনি 5 বছর 10 বছর আগে দেখেন কি অবস্থা ছিল আমাদের ইন্ডাস্ট্রির। আমরা তো সারাক্ষণই শুনতাম হ্যাঁ এফডিসি বন্ধ হয়ে যাবে, একটা সময় কিন্তু এফডিসি অনেক দিনের জন্য বন্ধও ছিল, মানে এফডিসিতে কাজ হতো না 2000 সালের পরে। এই ইলেকশন ছাড়া এফডিসি নিয়ে আর কি আলোচনা হতো আমাকে বলেন, কাজও হয় না, তাই না? এফডিসিতে গেলে শুটিং হতো টিভিসি রিয়েলিটি শো, এই জায়গায় পড়ে আসে, ওইখানে অনেকে শুধু বসে আছে এরকম ঘর নিয়ে, তাই না? তো এইরকম একটা যে অবস্থা ছিল ইন্ডাস্ট্রির, সেই ইন্ডাস্ট্রিতে ব্যাক টু ব্যাক হিট ছবি দিয়ে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন। এখন আমরা এসে কাজ করতে পারছি। আমার তো 2019-এর পরে যে কামব্যাক কোনোদিনও হতো না, যদি আমার মনে হয় যে যদি এরকম একজন সাকিব খান না থাকতেন, তিনি যদি ওই সময় কাজ না করতেন, যেমনই হোক, অনেকে বলে যে আগের ছবিগুলো নিয়ে মিম তৈরি করে যে আগে এরকম কাজ করছে, তখন ওই রকম কাজই দর্শক দেখতো, তখন ওই রকমই কাজই হয়েছে, ওই রকম কাজ করে হলেও সেই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে। এখন সবকিছু চেঞ্জ হয়েছে। আমি যেটা বললাম যে রাফি যেরকম একটা চেঞ্জ নিয়ে এসছে ডিরেকশনে, ক্ষেত্রে প্রায় সিনেমা ডিরেকশনে, হ্যাঁ ডিরেকশনে সাকিব ভাইও সেরকম একটা চেঞ্জ নিয়ে এসছে। এখন দর্শক যে ধরনের গল্প পছন্দ করে, তেমন গল্প, যে কখনো অভিনেতা হতে হলে অভিনেতা হচ্ছে, কখনো হিরো হতে হলে অ্যাকশন হিরো হচ্ছে, তো তখন যেটা প্রয়োজন। তো আমি বলবো যে এটা উনি আমাদের ব্লেসিং আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এবং এর বাইরে যেমন আমার খুব ভালো লাগে চঞ্চল ভাইয়ের কাজ, একটা মনপুরা কিন্তু তখন আমাদের ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছিল। মনপুরা কিন্তু অনেক বছর পর একটা ভালো ছবি ছিল, আয়নাবাজি একটা হিট ছবি ছিল, পরাণ একটা হিট ছবি ছিল। এনরা তো আসছেন, এসে একটা ছবি করছেন, 2টা ছবি করছেন, কিন্তু কন্টিনিউ প্রতি বছর 2-3টা করে ছবি তো একজনই নিয়ে আসছেন, এবং দ্যাটস ওয়াই উনি মেগা স্টার। না। আমি এখনো বলতে পারি, অনেকেই বলে স্বীকার করে যে একদিকে যদি অভিনয়ের দিক থেকে বা যদি বলা হয় মেগা স্টার শাকিব খান, আর যে নির্মাতার দিকে যদি বলা হয় হিট, কি বলবো, আর একটা হিট ডিরেক্টর, হিট মেশিন রাফি। কি মনে হয়, সত্য না? সত্য, এটা সত্য। আচ্ছা, আমরা একটু আরো কিছু বিষয় আমরা বলবো, তার আগে আমরা একটু ধাঁধায় চলে আসি। আমি জানি তোমার আইকিউ অনেক ভালো। খুব বাজে ভাই, বিশ্বাস করেন, এই একটা জায়গায় আমি একদমই আমাকে প্লিজ আচ্ছা একটু ট্রাই করে দেখি পারো কিনা। ছেলেদের আছে, মেয়েদের আছে, ছেলেরা লুকিয়ে বেড়ায়, মেয়েরা দেখিয়ে বেড়ায়। ছেলেদের আছে, মেয়েদেরও আছে, হ্যাঁ, ছেলেরা লুকিয়ে বেড়ায় আর মেয়েরা দেখিয়ে বেড়ায়। বেতন টেতন টাইপের কিছু। আরেকটু যাও, পারতেছে, আরেকটু। মানি ব্যাগ, গুড। মেয়েদের পার্স, যেটা ওয়ালেট, হ্যাঁ, ছেলেরা পকেটে ঢুকিয়ে রাখে, হ্যাঁ, আর মেয়েরা হাতে নিয়ে ধরে। ও যাক, পেরেছে আমি, হ্যাঁ এটা পারছো তো, ওয়াও। হাতে। আচ্ছা, দ্বিতীয়তে যাই আমি। গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, এমন কি আছে যে দুধ ডিম একসাথে দেয়? দোকানে পাওয়া যায় দুধ। গুড, দোকানদার। আল্লাহ, আমার হঠাৎ করে মাথা খুলে গেল, বুঝলাম অলৌকিক কোনো বিষয় আছে মনে হয় তোমার, ক্ষমতা আছে। বুঝলাম। তারপর একটা যাই। 10 জন মানুষ 10 ঘন্টা ইট দিয়ে একটা দেয়াল তৈরি করলো, ওই দেয়ালটি 4 জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? 10 জন মানুষ 10 ঘন্টায় হ্যাঁ ইট দিয়ে একটা দেয়াল তৈরি করলো, ওই দেয়ালটি 4 জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? 10 জন মানুষের যদি 10 ঘন্টা লাগে,
ওই দেয়ালটি 4 জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? ডাবল। মানে 10 জন মানুষ 10 ঘন্টা ইট দিয়ে একটা দেয়াল তৈরি করলো, হ্যাঁ, ওই দেয়ালটি 4 জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? ওর দেয়াল তো তৈরি হয়ে আছে, গুড। তাহলে আর কি তুমি তৈরি পারো করব? পারো হ্যাঁ, কি মানে একটু বলছো তুমি? মাথা খাটাতে হ্যাঁ। হয় আর কি। হ্যাঁ, দেয়াল তো তৈরি হয়ে এটা তো আছে। মানে 3টেই তো পারছো, মোটামুটি 3টেই পারা, বাকিগুলো না পারলেও হবে, তারপর একটু ট্রাই করে দেখি। আরো আছে? আরো 2টা। অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা, অতি ক্ষুদ্র জিনিস কিন্তু মানুষ বহন করে। অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা, এটা একটু কঠিন। এটা ছাড়া আসলে মানুষ চলাফেরা করতে পারে না। বহন করে মানুষটা ক্ষুদ্র, জীবন। জুতা। জুতা ধরো ক্ষুদ্র তোমার কেন? জুতা অলওয়েজ লাগবে, তোমার জুতা, কিন্তু তোমার এই যে হাতে যদি ঘড়ি বা ইট সবসময় মানুষ পরে না, জুতা কিন্তু পরতে হয়। হ্যাঁ, কিন্তু জুতা কি ক্ষুদ্র? ক্ষুদ্র মানে ছোট জিনিস, ছোট জিনিস যেটা সবসময় মানুষই বহন করে। আচ্ছা, না তোমার আমার আর কাছে কি মনে হতে হয় পারতো বলো তো? জীবন অনেক ক্ষুদ্র। আমরা জীবন তো ক্ষুদ্র না, হ্যাঁ, ছোট জীবন তো, জীবন ওটা তো অনেক তুমি বড়। অন্য জগতে চলে গেলাম। ও আমি, হ্যাঁ, ওটা খুবই এটা একটা জিনিস, যেহেতু জিনিস বলছি এই জন্য। তারপর একটা, বুদ্ধি যদি তোমার থাকে ভাই, বলো দেখি কোন সুখে সুখ নাই? কোন সুখে? সুখ নাই। অসুখ। গুড। পারছি? হ্যাঁ, ও আচ্ছা। হাতে হাতে আল্লাহ, মানে একটা পারি একটা নাই। ছাড়া বাকিগুলো। তারপর আমি ওইটাও যদি বলি, যেহেতু তুমি অন্য ভাষায় তুমি বলছো মানুষের জীবন অনেক ক্ষুদ্র, হ্যাঁ, আমি ওইটাই বলবো যে মানুষের আমার জীবন দিক অনেক থেকে, আমি জানি না আমার হাতে যে এটা দিয়েছে, আমি তাকে বলবো মার্কস দিয়ে দাও। মানুষের জীবন হ্যাঁ, অনেক মানুষের- ক্ষুদ্র। অনেক অনেক ধন্যবাদ এই Thank ধাঁধার you. উত্তর দেওয়ার জন্য। আমরা ওই যে আর একটা বিষয়ে যেতে চাই, যেটা সম্পর্ক। সম্পর্ক বিষয়ে তো আমার উপলব্ধিটা কি? কোন সম্পর্ক? ধরো সম্পর্ক তো অনেক ধরনের। অনেক ধরনের সম্পর্ক আছে, আমি বেসিক্যালি তোমার প্রেম ভালোবাসার সম্পর্কটাকে বোঝাতে যাচ্ছি। ওইটা তো এখন আমি কোনো সম্পর্কে নাই, সো এখন বলতে পারবো না যে সম্পর্ক কেমন। সম্পর্ক ভালো, কখনো খারাপ। যখন থাকে তখন খুব ভালো মনে হয়, যখন সম্পর্ক ভেঙে যায় তখন খারাপ মনে হয়। বাট আমার মনে হয় যে যে কোনো সম্পর্ক রেখে দিতে পারলে তো খুব ভালো, কিন্তু যদি সেই সম্পর্ক শেষ হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, যেটা যে ধরনের সম্পর্কই হোক, সেটা প্রেম ভালোবাসা হোক, বন্ধুত্ব হোক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হোক, যেটাই হোক, আমার মনে হয় যে ওই সম্পর্কে তো কিছু সুন্দর মুহূর্ত থাকে, না হলে তো একটা সম্পর্কে মানুষ জড়ায় না। তো ওই সুন্দর মুহূর্তটাকে মনে রেখে যে বা যারা চলে যেতে চায় বা চলে যায়, তাদেরকে ওই স্পেসটা দেওয়া উচিত। আমি সম্পর্ককে এভাবেই দেখি। আচ্ছা, আমি চলে যাচ্ছি আরেকটা আমার পর্বে, র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার, ঝটপট উত্তর, যেটা পারবে পারবে, নাহলে না পারলে জাস্ট পাস করে দিলে হবে। পোষা প্রাণী কোনটি? আমার হানি, আমার কুকুর। পছন্দের রং? সাদা, কালো, পিঙ্ক, ব্লু, সব, অলমোস্ট সব কালারই আমার পছন্দ। 3 শব্দে নিজেকে বলুন। পরিশ্রমী, অভিমানী, রাগী। যদি অদৃশ্য হওয়ার শক্তি থাকতো? আমি চাই না, যেটা না দেখার সেটা না দেখাই থাকুক, যেটা দেখতে পাচ্ছি এটাতেই আমি খুশি। তোমার চোখে সুপার হিরোকে? আমার চোখে সুপার হিরোকে, আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা সুপার হিরো, মা সুপার উম্যান, তো ওইটাই। তোমার পার্সে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি? আমার পার্সে মানে বড় ব্যাগে, বড় ব্যাগে যা বেসিক যে জিনিসগুলো থাকে ওগুলোই আছে, খুব ইন্টারেস্টিং কিছু পাওয়া যাবে না। একটা আছে, এটা দর্শক কিভাবে নেয় আমি জানি না, তসবি আছে। এটা তো ভালোভাবেই নেবে। ভয় পাও কিসে? আমি ভূত অনেক ভয় পাই। আমি একটু জানতে চাই, কয়েকজনের নাম বলবো, তাকে কয়েকটা শব্দে বিশ্লেষণ করতে হবে। শাকিব খান, মেগাস্টার এবং অনেক ভালো অভিনেতা। আরিফিন শুভ, আরিফিন শুভ পরিশ্রমী, নিশো, নিশো ভাই বস, এবং নিশো ভাই অসাধারণ অভিনেতা। পূজা চেরি, পূজা চেরি অনেক ভালো অভিনয় করে এবং পূজা চেরি অনেক দেখতে অনেক সুন্দরী। শাবানা, শাবানা ম্যামকে নিয়ে আমার ওই মানে কি বলে হ্যাসিয়তই নেই ওনাকে নিয়ে কোনো মানে কমেন্ট করার। উনি আমাদের আমি কি বলবো, আমাদের একটা ইন্ডাস্ট্রির নক্ষত্র। শাবনূর, শাবনূর আপু, শাবনূর আমাদের ইন্ডাস্ট্রির একটা নামই, ওনার মতন আর কেউ কোনোদিন হতে পারবে না। হুমায়ুন ফরিদি, হুমায়ুন ফরিদি আমার মনে হয় যে
আমাদের হুমায়ুন ফরিদিকে ওনাকে নিয়ে তো অনেক ক্লাসও হয়, ওনার অ্যাক্টিং নিয়ে অ্যান্ড এভরিথিং নিয়ে। আমার ওইটাই মনে হয় যে একটা যদি ইনস্টিটিউট থাকতো, সেই ইনস্টিটিউটে যদি ফার্স্ট কোনো সাবজেক্ট থাকতো যে সাবজেক্টটা নিয়ে পড়ানো উচিত, আমার মনে হয় তার অভিনয়, তার প্রেজেন্টেশন, তার অ্যাক্টিং ভেরিয়েশন এগুলো নিয়ে পড়ানো উচিত। জয়া হোসেন? জয়া আহসান, আমার মনে হয় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নাম দেশের বাইরে যাদের মাধ্যমে ছড়িয়েছে, যে বাংলাদেশের ফিল্ম, বাংলাদেশের যেমন সাকিব ভাইয়ের মাধ্যমে ছড়িয়েছে, আমার মনে হয় জয়া আপু সেই কাতারে সবার আগে এগিয়ে থাকবে। মৌ আপু অসাধারণ ভালো নৃত্যশিল্পী এবং অবভিয়াসলি মডেল। মৌসুমী? প্রিয়দর্শিনী, তার হাসিতে এখনো সবাই মুগ্ধ হয় এবং আমার মনে হয় যে ওনার অভিনয়ের মধ্যে অন্যরকম একটা মিষ্টতা আছে, মানে এটা একটা ডিফারেন্ট, মানে অনেক ধরনের অভিনেত্রীরা আসে না, কিন্তু উনি এমন একটা অভিনেত্রী যে যার মানে অভিনয়ের প্যাটার্ন কেউ কপি করতে পারবে না, এই টাইপের একজন অভিনেত্রী। প্রিয় পরিচালক কে? প্রিয় পরিচালক রায়হান রাফি। গুড। আমার মোটামুটি অনেকগুলো প্রশ্ন রেডি ছিল, এখান থেকে আমি কম প্রশ্ন করেছি, আর শেষ হবে না আজকে জানি, কিন্তু আমরা লাস্ট যে গেমটা খেলে আসবো সেটার নাম হলো লটারি পারফরমেন্স। এই লটারি পারফরমেন্সের অনেকগুলো বিষয় আছে, যে একটা তুলতে হবে, সেখান থেকে যেটা আছে ওইটা তোমার পারফর্ম করে দেখাতে হবে। অভিনয় আছে, আর আর কি চুজ করবা? আর কিছু করতে চাও? আচ্ছা দেখি আরেকটা কি আসে। জোকস বলবা? আমি তো জোকস বলতে পারি। তাহলে আরেকটা লাস্ট চান্স, তার ভিতরে যে কোনো একটা করতে হবে। নাচ? এই যে নাচতে পারো? না, নাচ তো দেখাতে পারবো না, অভিনয়টা করে দেখো। অভিনয়টা হতে পারে একটা, হ্যাঁ অভিনয়টা করে দেখে। এই না রাখো। একটা ফোন আলাপ আছে, যেটা হলো আমার সুরঙ্গ ছবির, সবাই তো এখন দেখে ফেলছে। তো সুরঙ্গতে একটা পার্ট আছে, জামাই ঘুমায় থাকে, সে জানে যে মাসুদ এখন ব্যাংকে যাবে দেখে সে সুরঙ্গ খুঁজছে। তো তখন যেহেতু সে একটু লোভী, সে মাসুদকে ফোন দেয়, দিয়ে বলে, হ্যালো কি করো মনা, শুনেন না, আমি না আপনারে এখনো মাঝে মাঝে মিস করি। তো এটা ছিল হলো ময়নার, হ্যাঁ নিশো ভাই। না আমরা আবার স্বামী শুয়ে আছে, ওইটাও একটা ছিল, স্বামীকে রেখে। অনেক ধন্যবাদ। এবং আমাদের পর্বটা প্রায় শেষের দিকে, এবং শেষই বলা যায়। খুবই ভালো লাগলো আসলে তোমার সাথে আড্ডা দিয়ে। আমারও খুব ভালো। আমি জানি এত ব্যস্ততা, এবং আমি বলবো এখনকার সময় সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রী তুমি। আমি জানি না, আমি চেষ্টা করছি। যে ধারাটা চলছে এটা অব্যাহত থাকুক, এটা আমরা চাই। দোয়া করেন ভাই আমার জন্য, প্লিজ অলওয়েজ দোয়া করি, এবং দর্শক দোয়া করবে আমি জানি। হ্যাঁ একদম। আমরা যেহেতু তুমি ফার্স্টে বলেছিলাম না তোমার জন্য পুরস্কার রয়েছে, তুমি অনেক কিছু পেরেছো নীলিমার পক্ষ থেকে, তোমার জন্য সেই নীলিমাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে নীলিমার মনে হয় ওয়েবসাইট আছে, সো ইউ গাইস ক্যান ফলো দেম। থ্যাংক ইউ এই সময় দেওয়ার জন্য। দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের বলবো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবসময় আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এবং এখনো জানেন যে দাগি চলছে সিনেমা হলে, সো আপনারা যারা দেখেননি দেখবেন, এবং যারা দেখে আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর আজকে তো আমি চলে এসেছি স্টার গল্প আড্ডা উইথ, এখানে তো শুধু আছে পান্থ, বাট পুরো নাম পান্থ আফজাল। তো ভাইয়ের সাথে আমার অনেক দিনের ভালো সম্পর্ক, আমরা ভাই বোন টাইপের। তো আমার একটু দেরি হয়ে গিয়েছে তার প্রোগ্রামে আসতে, এর জন্য আমি সরি। আমার আরও আগে আসা উচিত ছিল, কারণ আমার মনে হলো যে এই আড্ডাটা অসাধারণ, এবং আমরা যে আড্ডা দিয়েছি এখানে যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে ওটা আমাদের প্রাপ্তি, কোনো কিছু যদি খারাপ লাগে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, এবং কোরবানি ঈদে আরো ধামাকা নিয়ে আসো, এটা আমরা চাই। ইনশাআল্লাহ এরকম সুন্দর থাকো, এবং তোমার এই সাফল্যের ধারাটা অব্যাহত থাকো। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ তোমায়, এবং ধন্যবাদ দর্শককে যারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের আয়োজনের সঙ্গী হন, আমাদের প্রতিটা কাজে তারা উৎসাহ দেন, আমাদের শিল্পীদের উৎসাহ দেন। আমরা চাই আমাদের এই অনুষ্ঠানটা তারা দেখুক এবং উৎসাহ দেখ, এবং শেয়ার করুক, লাইক দেখ, এবং এনজয় করুক। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন, নিরাপদে রাখবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।